আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচএসসি পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ, এই স্পেশাল অধ্যায়ের আমাদের আজকে স্পেশাল 7 নাম্বার লেকচার। আমাদের আজকে স্পেশাল 7 নাম্বার লেকচারে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, এই টপিকটা সৃজনশীলে অনেক ইম্পর্টেন্ট। অনেকবার এই টপিক থেকে প্রশ্ন এসেছে। আর এটা হচ্ছে আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেস এই টপিক। তো শুরু করি আমাদের আজকে স্পেশাল ক্লাসটি। তো চেষ্টা করবা সবাই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখার। কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে আমাকে জানাবা। ভারতীয় জাতীয় কংগ্রেস এই পয়েন্টে আমাদের নিচে কী লেখা আছে আমরা এখন শুরু করতেছি। ইংরেজ সরকারের ঔপনিবেশিক শাসন ও শোষণ ভারতবাসীকে প্রচণ্ডভাবে বিক্ষুব্ধ করে তুলেছিল। এই জায়গার মধ্যে আমি একটা জিনিস তোমাদের বুঝাই। ঔপনিবেশিক শাসন এটার মানে কি? ঔপনিবেশিক শাসনের অর্থ হচ্ছে নিজের দেশের মানুষ না এমন নাগরিক, আমি কথা আবার বলতেছি, নিজের দেশের মানুষ না এমন নাগরিক যখন একটা দেশের মধ্যে এসে নিজেরা সেই দেশটাকে কন্ট্রোল করে রাজত্ব করে, বিজনেস করে, মানুষকে অত্যাচার করে, শাসন শোষণ করে, এটাকে বলা হয় ঔপনিবেশিক শাসন। অর্থাৎ আমার দেশ বাংলাদেশ, সাপোজ কথার কথা বলতেছি, পাকিস্তান থেকে একজন নাগরিক বাংলাদেশে আইসা এই বাংলাদেশের শাসনভার নিজে নিয়ে ফেলছে। অর্থাৎ সে বাংলাদেশটাকে শাসন করতেছে, কিন্তু সে বাংলাদেশের কোনো নাগরিক না, সে হচ্ছে পাকিস্তানের নাগরিক। তো পাকিস্তানের নাগরিক যখন বাংলাদেশে আইসা বাংলাদেশকে শাসন করলো, শোষণ করলো, এটাকেই বলা হয় ঔপনিবেশিক শাসন। অর্থাৎ বাহিরের মানুষ যখন আমার দেশে আইসা আমার দেশকে শাসন করবে, সেই মানুষটার শাসনকেই বলা হয় ঔপনিবেশিক শাসন। সবাই কি এখন বুঝতে পারছো কথাটা? জি স্যার। থ্যাংক ইউ। সবাইকে কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, রেসপন্স করতে হবে। যদি আমার দেশের মানুষ শাসন করতো, শোষণ করতো, সেটাকে ঔপনিবেশিক বলা হইতো না। বাহিরের দেশ থেকে মানুষ আসা আমার দেশে শাসন করবে, এটাকেই বলা হবে ঔপনিবেশিক শাসন। তো আমরা সবাই জানি যে আমাদের ভারতবর্ষে শাসন করছিল কারা? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ সরকার। তো তারা কিন্তু ছিল ঔপনিবেশিক, বাহিরের দেশ থেকে আসছিল। তো এটা বলতেছিল যে ইংরেজ সরকারের ঔপনিবেশিক শাসন শোষণ ভারতবাসীকে প্রচণ্ড রকম বিক্ষুব্ধ করে তুলেছিল, মানে অত্যাচারে ভারতবাসী অতিষ্ঠ। তো ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য ভারতবাসী প্রচণ্ডভাবে তৈরি হয়েছিল, এটাই বলছে, বিক্ষুব্ধ হয়ে তুলেছিল। এমন প্রেক্ষাপটে ভারতীয়দের অধিকার আদায়ের লক্ষ্যে স্থানীয় উচ্চশিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী একটি রাজনৈতিক সংগঠন গড়ে তুলতে আগ্রহী হয়ে ওঠে। যখন দেখতেছে ভারতবর্ষের সকল মানুষরা ইংরেজদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য সংগ্রাম তৈরি করছে, তখন এই ভারতবর্ষেরই কিছু শিক্ষিত মানুষ তারা চিন্তা করলো যে যেহেতু এই ভারতবর্ষের সকল মানুষ সোচ্চার হয়ে উঠছে, ইংরেজদের শাসন আর নিতে পারতেছে না, তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য সংগ্রাম তৈরি করতেছে, এই জন্য মধ্যবিত্ত উচ্চ শিক্ষিত মানুষরা একটা রাজনৈতিক সংগঠন গড়ে তোলে তাদের নিজের জীবনে নিরাপত্তার জন্য এবং ভারতবর্ষের সকলের জীবন নিরাপত্তার জন্য একটা রাজনৈতিক সংগঠন গড়ে তোলে। উচ্চবিত্ত যারা ছিল, উচ্চ শিক্ষিত মানুষ যারা ছিল, শিক্ষক, আইনজীবী, বুদ্ধিজীবী, সবাই ওই অবস্থায়। কথাটা বুঝতে পারছো সবাই? আচ্ছা, এরপরে তাদের চূড়ান্ত লক্ষ্য ছিল ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের গঠন এবং স্বায়ত্তশাসন অর্জন। অর্থাৎ যারা যে এই রাজনৈতিক দল গঠন করেছিল তাদের ইচ্ছাই ছিল যে ভারতবর্ষের মধ্যে ভারতের মানুষরাই ভারতের সরকার হবে, ভারতের মানুষরাই ভারতকে শাসন করবে, অন্য দেশ করবে না। 1876 সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারতীয়দের স্বার্থ রক্ষার লক্ষ্যে ভারত সভা নামে একটি সংগঠন গড়ে তোলেন।
মনে রাখবা। একজন মানুষ রেন্দ্রনাথ দত্ত বা বন্দ্যোপাধ্যায় ভারতের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে একটা সংগঠন গড়ে তোলেন। সে বছরেই ভারতের বড়লাট লিটন দেশীয় ভাষায় প্রকাশিত সংবাদ নিয়ন্ত্রণ এবং ভারতবাসীকে নিরস্ত্র করার জন্য যথাক্রমে ভার্নেকুলার প্রেস অ্যাক্ট এবং আর্মস অ্যাক্ট পাশ করেন। অর্থাৎ একদিকে একটা মানুষ ভারতের সকল মানুষের জীবনের নিরাপত্তার জন্য একটা সংগঠন তৈরি করলো, আর ওই দিকে আরেকজন মানুষ ভারতবর্ষে ভারতবর্ষের মানুষদের সকল কিছু নিরস্ত্র করার জন্য, ভারতবর্ষের সব কিছুকে মানে ভারতবর্ষে যে সকল মানুষরা সংগ্রামী হয়ে উঠেছিল সেই সংগ্রামী মানুষদেরকে একেবারে নিস্তরিত করার জন্য তাদের পিছনে লেগে পড়ে। তো লেগে তারা কি করে, ওই মানুষটাই দুইটা সংগঠন তৈরি করে। এই হচ্ছে সেই সংগঠন দুটির নাম। অর্থাৎ একজন মানুষ ভারতবর্ষের পক্ষে কাজ করে, আরেকজন মানুষ ভারতবর্ষে বিপরীত দিকে কাজ করে, আর সেই মানুষটা হচ্ছে বড়লাট লিটন। সবাই কথাটা বুঝতে পারছো যা বললাম? আচ্ছা, এরপরে পরবর্তী অংশ। ভারত সভা এই দুটো আইনের তীব্র বিরোধিতা করে। অর্থাৎ এই যে দুইটা আইন তৈরি করছে উনি, ভারত সভার মধ্যে যারা ছিল তারা কিন্তু বিরোধিতা শুরু করে। বিতর্কিত আইন দুটির জেরে ইংরেজ শাসক ও ভারতীয়দের সম্পর্কের ক্ষেত্রে চরম অবনতি ঘটে। অর্থাৎ বিতর্কিত আইন দুটির জেরে, মানে যেহেতু এই আইনগুলো মানুষের বিপক্ষে কাজ করবে বলতেছিল, এই জন্য এই আইন দুটি পরবর্তীতে অবসান ঘটে, এই আইন দুটি আর পরবর্তীতে টিকে থাকে না। এটাই ধীরে ধীরে ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদীর উন্মেষ ঘটে। অর্থাৎ আস্তে আস্তে ভারতের মানুষের মধ্যে দেশের মান, দেশের প্রাণ বজায় রাখার জন্য যে দেশের চেতনা, অর্থাৎ দেশকে রক্ষা করতে হবে ইংরেজ থেকে, এই মনোভাব তৈরি হয়। অর্থাৎ স্বাধীনতা যুদ্ধ করার জন্য বা দেশকে স্বাধীন করার জন্য ইংরেজদের কাছ থেকে মানুষের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হয়। এটাই বলছে যে জাতীয়তাবাদের উন্মেষ ঘটে। ভারতীয় মানুষদের সাথে মানুষের মনে আস্তে আস্তে দেশপ্রেম জাগ্রত হয়। লাইনটা কি বুঝতে পারছো? একটু আমাকে জানাও। জি স্যার। আচ্ছা, এরপরে এমন প্রেক্ষাপটে ইংরেজ সরকার ইলবার্ট বিল উপস্থাপন করেন। এই বিলের মাধ্যমে ইউরোপীয় অপরাধীদের বিচারের ক্ষেত্রে ভারতীয় বিচারকদের অংশগ্রহণের অনুমোদন দিয়ে বিচার ব্যবস্থার বৈষম্য দূর করার উদ্যোগ নেওয়া হয়। ইংরেজরা এই বিলের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুললে ভারত সভা সংগঠনটি ইলবার্ট বিলের পক্ষে আন্দোলন গড়ে তোলে। অর্থাৎ ইলবার্ট একটা বিল উপস্থাপন করে, সেই বিলটাতে দেখা যায় যে যারা অপরাধী তাদেরকে ভারতের যারা বিচারক তারাই কি করবে, শাস্তি দিবে। অর্থাৎ ভারতের বিচারকগণ এখানে ভালো করে কি করতে পারবে, তাদের শাসন ব্যবস্থা কার্যক্রম করতে পারবে। কিন্তু এই কাজটা ইংরেজদের হয়নি, কি জানি বলে এটাকে, পছন্দ হয়নি। তো ইংরেজরা চাইছিল যে তারা ভারতের বিচারক কার্যে কাজ করবে, ইংরেজদের মধ্যে যারা অপরাধী তাদের কি করবে, ছেড়ে দিবে। তো এটা যেহেতু ইংরেজদের পক্ষে সম্ভব হচ্ছিল না, এজন্য সেই অবস্থাতে ইংরেজরা এই বিষয়টাকে মেনে নিতে পারে নাই। কথা কি বুঝছো? তো এই জন্য ভারত সভা কাদের নিয়ে গঠিত, ভারতের মানুষ নিয়ে গঠিত। এই ভারতের মানুষগুলো ইলবার্ট বিলের পক্ষে আন্দোলন গড়ে তোলে। ইলবার্ট যে কথা বলছিল যে সকলের সমান অধিকার, ভারতের মানুষ অপরাধ করলে যেমন ইংরেজ করলে তারাও শাস্তি পাবে, তো ইলবার্ট বলছিল, কিন্তু ইংরেজরা এটা মানতে রাজি না। তো এই সময় আচ্ছা, এটা একটু ওয়েট করো, হ্যাঁ, আমার একটা জরুরি কল আসছিল, একটু ওয়েট। আচ্ছা, আমি একটু এটা পড়াই শেষ করি, হ্যাঁ, আমাদের সময় তো কম।
আচ্ছা আমি পড়া শেষ করে যেহেতু কল আসে, দেখি যদি আবার আসে আমি কথা বলবো না। দেখো এবার আমরা যাই। তো এ বিলের মাধ্যমে ইউরোপীয় অপরাধীর বিচার ক্ষেত্রে, আচ্ছা এটা পড়ছি কমপ্লিট। তো এই সময় অ্যালান অক্টোভিয়ান হিউম নামে একজন সাবেক ইংরেজ প্রশাসক ভারতবাসীর অসন্তোষ প্রশমিত করার লক্ষ্যে একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নেন। অর্থাৎ ভারতীয়রা চাচ্ছে যে এখানে ইংরেজরা বিচার কার্য না চালাক, আমরাই চালাবো, কারণ আমরা চালালে আমার ন্যায় অন্যায় এগুলো দেখে চিন্তা করবো, কিন্তু ইংরেজরা সবসময় ইংরেজদের পক্ষে কাজ করবে। তো এই যে একটা অরাজকতা চলতেছে, একটা মন খুন অবস্থা চলতেছে ভারতের মানুষের সাথে, এরকম হইতেছে, এই জন্য ইংরেজ প্রশাসক ভারতের এই মন খারাপটাকে অপেক্ষা করার জন্য একটা নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নেন। তিনি 1883 সালের 1 মার্চ একটি খোলা চিঠির মাধ্যমে ভারতীয়দের রাজনৈতিক, সামাজিক, নৈতিক এবং মানসিক উৎকর্ষ লাভের প্রয়োজনে ভারতবর্ষে একটি স্থায়ী সংগঠন গড়ে তোলার পরামর্শ দেন। অর্থাৎ তিনি যদিও ইংরেজদের মানুষ ছিল, তারপরে ভারতের পক্ষে হয়ে কথা বলছে। ভারতের রাজনৈতিক, সামাজিক, নৈতিক, মানসিক এই সমস্ত উৎকর্ষ লাভের প্রয়োজনে ভারতবর্ষে এটি স্থায়ী সংগঠন গড়ে তোলার পরামর্শ দেন। মূলত অ্যালান হিউমারের লক্ষ্য ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনকে একটি নিয়মতান্ত্রিক পথে পরিচালিত করা। অ্যালান চাইছিল যে ব্রিটিশ বিরোধী যে আন্দোলন, ব্রিটিশরা এই ভারতবর্ষে আক্রমণ করতে পারবে না, ভারতের যে আন্দোলন ছিল, তো সেই আন্দোলনটা যাতে একটা সুন্দর নিয়ম মাফিক হয়, এজন্য যাতে করে কোনো মারামারি কাটাকাটি না হয়, এই আন্দোলনটা যাতে সুন্দরভাবে কমপ্লিট হয়, এজন্যই উনি চাইছিল যে রাজনৈতিক দল তৈরি করবে ভারতীয় মানুষদের সাথে। কথা কি এতটুকু বুঝতে পারছো যা বলছি? আচ্ছা মনে রাখবে এরপরে মূলত, আচ্ছা এটা পড়ছি। অন্যদিকে 1883 সালে সরকারি পৃষ্ঠপোষকতায় কলকাতায় একটি আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করা হলে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সুযোগটিকে কাজে লাগান এবং ভারতের বিশিষ্ট নেতাদের একটি জাতীয় সম্মেলন আহ্বান করেন। সম্মেলনে ভারতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে প্রতিনিধিত্বমূলক সরকার গঠন এবং বিচার ব্যবস্থা পৃথকীকরণ নিয়েও আলোচনা করেন। এদিকে অ্যালান অক্টাভিয়ান হিউম ভারতের তদানীন্তন বড়লাট ডারফিনের সাথে সাক্ষাৎ করেন এবং ভারতবাসীর পক্ষে তার পরিকল্পনা তুলে ধরেন। মানে এখানে অ্যালান ভিক্টোরিয়ান সেই অনুষ্ঠানের মধ্যেও ভারতবর্ষের সাথে এই কাজ করছিল। গভর্নর জেনারেল লর্ড ডারফিন হিউমের পরিকল্পনাকে গুরুত্ব সহকারে বিবেচনা করেন। এর ধারাবাহিকতায় সরকারি পৃষ্ঠপোষকতায় 1885 সালের 28 ডিসেম্বর বোম্বাই শহরে, আচ্ছা জরুরি কলার সাথে আমি একটু পরে শেষ করতেছি এতটুকু অংশ, হ্যাঁ। বোম্বাই শহরে ভারতীয় জাতীয় কংগ্রেস দলটি প্রতিষ্ঠিত হয়। এটি ছিল ভারতের প্রথম রাজনৈতিক দল। অর্থাৎ যেই দলটা আমার প্রতিষ্ঠিত হয়, এই যে আমাদের গভর্নর জেনারেল ডারফিন এর পরিকল্পনা গুরুত্ব সহকারে বিবেচনা করে আমাদের এই যে এই মানুষটাই অ্যালান ভিক্টোরিয়ান হিউম, উনি যখন একটা নতুন দল তৈরি করার পরিকল্পনা করেন, সেটাই ছিল ভারতের প্রথম রাজনৈতিক দল, যেটাকে আমরা বলতেছি ভারতীয় জাতীয় কংগ্রেস। কথা কি বুঝছো? এই মানুষটার উদ্যোগেই এই ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা লাভ করে। কথাটা কি এতটুকু বুঝতে পারছো? একটু আমাকে জানাও। জি স্যার, বুঝছি। আচ্ছা, এরপরে উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের প্রথম সভাপতি নির্বাচিত হন। মনে রাখবা, এই ভারতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিল উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। সরকারি প্রচেষ্টায় কংগ্রেস প্রতিষ্ঠা করার অন্যতম কারণ ছিল ভারতীয়দের সব দাবি দাওয়া একত্রিত করে সরকারের কাছে উপস্থাপন করা। অর্থাৎ ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করার একমাত্র কারণ ছিল ভারতের যত চাওয়া পাওয়া আছে, ভারতের মানুষের যত দাবি দেওয়া আছে, সব কিছু যাতে সরকারের কাছে বলতে পারে। এই জন্যই ভারতীয় জাতীয় কংগ্রেস নামে রাজনৈতিক দলটা প্রথম চালু হয়। তো এতটুকু যে আলোচনা করছি একটু আমাকে জানাও, সবাই বুঝতে পারলা কিনা? আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের উদ্দেশ্য, কি উদ্দেশ্যে এটা কাজ করতেছিল, আমরা এই উদ্দেশ্যটা মনে রাখার চেষ্টা করব।
ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন ব্যারিস্টার উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। তিনি এতে কংগ্রেসের 4টি মূল উদ্দেশ্যের কথা ঘোষণা করেন। উদ্দেশ্যগুলো হলো: 1 নাম্বার, ভারতের বিভিন্ন অঞ্চলে বসবাসরত মানুষের মধ্যে যোগসূত্র স্থাপন করে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে গড়ে তোলা। মানে ভারতবর্ষে কিন্তু প্রচুর পরিমাণ কী ছিল? দেশ ছিল। তো এই সবগুলো দেশের মানুষের মধ্যে যাতে যোগাযোগ ঠিক থাকে, মানুষের সম্পর্ক ভালো হয়, এই জন্যই এই ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছিল। প্রথম লাইনটা বুঝতে পারছো? কথা বইল। এরপরে 2 নাম্বার, জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবার মধ্য থেকে সংকীর্ণতা দূর করে জাতীয় ঐক্য সৃষ্টি করে। অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণের কোনো ভেদাভেদ নাই, সবাই দেশের নাগরিক, সবাই দেশের সমান সুযোগ সুবিধা ভোগ করবে। এই ঐক্যটাই সবার মধ্যে গড়ে তোলার জন্যই এই কংগ্রেস কাজ করছিল। 2 নম্বর লাইনটা বুঝছো? 3 নাম্বার, ওকে 3 নাম্বার, ব্রিটিশ জ্ঞানীগুণী ও রাজনৈতিক ব্যক্তিদের সাথে সলা পরামর্শ করে ভারতবর্ষের জনগণের সামাজিক ও রাজনৈতিক সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের চেষ্টা চালানো। অর্থাৎ বিশিষ্ট জ্ঞানীগুণী যে মানুষ রয়েছে তাদের সাথে পরামর্শ করে কিভাবে দেশের মানুষের সামাজিক রাজনৈতিক সমস্যাগুলো চিহ্নিত করা যায় এবং কীভাবে তার সমাধান করা যায়, সেই বিষয়টাও এই কংগ্রেসের একটা উদ্দেশ্য ছিল। কারণ মানুষের মধ্যে প্রচুর সমস্যা ছিল। মানুষ ঠিকমতো খাবার খেতে পারতো না, ঠিকমতো ঘুমাইতে পারতো না, ঠিকমতো জীবন চলাচল করতে পারতো না ইংরেজদের অত্যাচারে। তো এই বিষয়গুলো যাতে সমাধান করা যায়, এই উদ্দেশ্যেও কংগ্রেস কাজ করতেছিল। 3 নম্বর লাইনটা বুঝতে পারছো? লাস্ট অফ অল, আগামী 1 বছরের মধ্যে, ভেরি গুড, লাস্টের অপশনটা হচ্ছে আগামী 1 বছরের মধ্যে রাজনৈতিক অগ্রগতির জন্য কর্মসূচি গ্রহণ করা। অর্থাৎ আগামী 1 বছর এর জন্য আমাদের দেশের রাজনৈতিক ব্যবস্থাটা কতটা সুন্দর করা যায় এই বিষয়ে একটা মতামত উপস্থাপন করার জন্য বা কার্যক্রম তৈরি করার জন্য ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা লাভ করে। আজকের মতো আমাদের ক্লাস এখানেই থাকবে কমপ্লিট। তো ভারী কাজ হচ্ছে এই ভারতীয় জাতীয় কংগ্রেস তৈরি হওয়ার 4টা উদ্দেশ্যটা মুখস্থ করে খাতায় লিখে আমাকে ছবি তুলে দেখাবে। কারণ সৃজনশীল পরীক্ষা আসলে এই অংশটা গ অথবা গহ নঙে লিখতে হবে তোমাকে। কেন ভারতীয় জাতীয় কংগ্রেস তৈরি হচ্ছে, উদ্দেশ্যটাকে, সেই উদ্দেশ্য তুমি সৃজনশীলের খাতায় লিখবা, তাহলে তোমার উত্তরটা সঠিক হবে। এই 4টা পয়েন্ট লিখে দিলেই হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছো? ইম্পর্টেন্ট সৃজনশীল, এটা আসে, এই টপিকটা ইম্পর্টেন্ট। এই টপিক থেকে সৃজনশীল প্রশ্ন আসছে, অনেক আসছে, এই জন্য আমি তোমাদের বলতেছি গুরুত্ব সহকারে করতে হবে, মুখস্থ করে খাতায় লিখে আমাকে দেখাবে। সবাই কি বাড়ির পড়াটা বুঝতে পারছো? থ্যাংক ইউ। আজকের মতো আমাদের স্পেশাল 7 নম্বর লেকচার এখানেই কমপ্লিট। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।